তুমি জানো চীন 20 নম্বর পৃষ্ঠাতে রুশ থেকে বা রুশ থেকে দুটো পাস করা হয়। রুশ থেকে জানো 12 নম্বর থেকে রুশ থেকে সুপার সাথী আমরা যতই ফিল করি না কেন দেখা যায় যে এই উত্তর অংশটা কিন্তু টেক্সটের মধ্যে দেওয়া নেই, বিপাকটা তুলে দেওয়া আর যে অংশটা থাকছে সেজন্য প্রশ্নটা পড়ে তারপরে প্যাসেজটা ভালো করে পড়ে সেটা বুঝে যাওয়া এই প্যাসেজের মধ্যে উত্তরটা এবং উত্তর লেখার সময় ঠিক আছে কিন্তু আমাকে লিখে দেবে যদি উত্তর তৈরি করে কিন্তু মনে অনেকে মনে করে যে এবছর যে সিনগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা জানো, তোমরা তোমাদের জেনেও গেছো ছবিটার মধ্যে এছাড়াও তোমরা কবিতা আর এদের মধ্যে হচ্ছে কাশ্মীর ভালো করে মিলিয়ে রাখো এবং কবির নাম কবিতার নাম এরপরে আজকে আমরা পেন্সিল মানে বুঝি যে কোনো কোনো জোর করে প্রশ্ন করে উত্তর দিতে হয় আমাদের প্রথম কাজ হবে হওয়ার পরে করে নেওয়া তারপরে আমরা রিডিং দেওয়ার সময় যে প্রথম থেকে চারবার রিডিং দেওয়ার পরে কিছুটা ধারণা হবে এরপরে প্রশ্নগুলো একটু ভালো করে নির্বাচনে রিডিং দিবা এবং প্রথম সঙ্গে নম্বর প্রশ্নপত্রে যে লাইনগুলো মনে হয়েছিল যে সেক্ষেত্রে কি হবে সুবিধা হবে
যত্ন হতে হবে যে ওয়ার্ডটার মিনিং, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটার মিনিং বোঝার চেষ্টা করতে হবে আগে। মিনিং হয়ে যাওয়ার পরে এখানে আনসিন থেকে বের করতে হবে, এবং তোমরা জানো যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেখানে সেটা যে ফরমেশনে চাই, সাধারণত যে পার্ট অফ স্পিচে চাই এখানে কিন্তু সেই পার্ট অফ স্পিচ দেওয়া থাকে। অনেক সময় ওই ওয়ার্ড একটা ওয়ার্ড থাকে, আবার সেখানে দেখা যায় অনেক সময় ফ্রেজ থাকে বা পার্ট অফ সেন্টেন্স থাকে। অর্থ বুঝে ঠিক করে সেই উত্তরটা লেখার চেষ্টা করতে হবে। 2 নাম্বার করে থাকে যেন, 8 নাম্বার বিরাট অংশ। আনসিন করার পরে গ্রামার আছে, গ্রামার থাকে যেন 12 নাম্বার। 12 নাম্বার গ্রামারের মধ্যে 3 নাম্বার ট্রু ফলস, ভুল বললাম, গ্রামারের মধ্যে প্রথমে 3 নাম্বার প্রিপোজিশন আর্টিকেল থাকে, পরে 3 নাম্বার থাকে প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে 3টে ট্রান্সফর্ম সেন্টেন্স, তারপরে 3টে ফ্রেজাল ভার্ব। এটাই হচ্ছে 12 নাম্বার গ্রামার। 8 নাম্বার তো ভোকাবুলারি, যেটা বলছিলাম আনসিন থেকে থাকে। এবারে প্রিপোজিশন আর্টিকেল জানো, এটা যথেষ্ট কঠিন ব্যাপার, বিষয়বস্তু। ওইখানে অর্থ যদি ঠিক করে বোঝা যায় প্যাসেজটা, তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রে সুবিধা হয় উত্তরটা লেখা, এবং সেটা বারবার পড়ে মোটামুটি একটা ধারণা করে তোমাকে সেখানে উত্তরগুলো দিতে হবে কিনা। আর প্রপার ফর্ম অফ দ্য ভার্বের ক্ষেত্রে সেখানে কিন্তু প্যাসেজটা তুমি কয়েকবার রিডিং দিলে দেখবে কোথাও না কোথাও একটা ক্লু আছে, কোন টেন্সে ইউজ হবে, প্রেজেন্ট না পাস্ট, সেটা একটু ভালো করে দেখবে। এবং যখন তো দেওয়া থাকে উত্তরটা 3টে অপশানের মধ্যে একটা বাছতে হয়, এটা একটু খেয়াল করে, কোনটা আবার অ্যাক্টিভ পেসিভ হয় সেগুলো খেয়াল করতে হবে। একটু যত্ন নিয়ে যদি তুমি পড়ো তাহলে দেখবে ওটা কিছুই কঠিন নয়, মোটামুটি তোমার সাধ্যের মধ্যেই থাকবে। এরপরে আসে 3টে ট্রান্সফর্ম সেন্টেন্স, এবং আমরা দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে 3টে ট্রান্সফর্ম সেন্টেন্সের মধ্যে একটা ট্রু ভয়েস চেঞ্জ থাকে, একটা ন্যারেশন চেঞ্জ থাকে, আর একটা এমনি যে ট্রান্সফর্মগুলো টোটাল যা শিখেছো 9 থেকে 10-এর ভেতরে সেগুলোর মধ্যে একটা থাকে। সেটা নেগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, ইন্টারগেটিভ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ বা অ্যাসার্টিভ করতে ওয়ার্ড ডিগ্রি চেঞ্জ বা পার্ট অফ স্পিচ চেঞ্জ করে থাকে, সে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এগুলো করে। ভয়েস চেঞ্জটা দেখবে কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ না ইম্পারেটিভ, সেই সেন্টেন্সের সূত্র মেনে করতে যাবে ঠিক করে। এটা পেসিভ থেকে অ্যাক্টিভ থাকতে পারে, অ্যাক্টিভ থেকে পেসিভ থাকতে পারে। ন্যারেশনটা ঠিক একই, কোন সেন্টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করে সেই সেন্টেন্সের নিয়ম মেনে তোমাকে কিন্তু এটা উত্তর দিতে হবে। আর ট্রান্সফর্ম সেন্টেন্স যেটা বললাম সেটা কিসে আছে দেখে, যেগুলো প্র্যাকটিস করেছো 9 থেকে, টেস্ট পেপার ধরে ধরে করেছো, অত অসুবিধা কিছু হবে না, এটা উত্তরটা ঠিক করে লিখবে। এরপর ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বগুলো দেওয়া থাকে অপশান, তুমি জানো নিচে
আর এখানে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেই ওয়ার্ডের এগেনস্টে ডান দিকে বক্স থাকে, সেই বক্সে তোমাকে লিখতে হবে ফ্রেজাল ভার্বটা। যেটা খেয়াল করবে যে লাইনে যে টেন্স ইউজ করা হয়েছে ফ্রেজাল ভার্বটা কিন্তু তোমাকে সেই টেন্সে ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ফ্রেজাল ভার্বটা প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, তোমাকে কিন্তু সেখানে মেনটেন করতে হবে। এরপরে তো ওয়ার্ড নোট করতে হবে বললাম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ বেশি যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে রাইটিং। 3টে রাইটিং লিখতে হয়। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে একটা প্যারাগ্রাফ প্রায় দিচ্ছে, অতএব সেই প্যারাগ্রাফটা লিখতে হবে। প্যারাগ্রাফ তো কিছু নিশ্চয়ই তোমরা করেছো। প্যারাগ্রাফগুলো লিখবে, যেটা থাকবে। যদি তোমার নাও লেগে থাকে, সেখানে এমন কিছু কঠিন আসে না যেটা তোমরা লিখতে পারবে না। মোটামুটি সবারই কনসেপ্টের মধ্যে এমন কিছু একটা দেয়, কিন্তু যারা নিজে বানিয়ে লিখতে পারে, পয়েন্টকে ফলো করে, তারা কিন্তু ভালো নাম্বারই ক্যারি করে। অতএব সেখানে যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটাকে ফলো করে লিখবে। এবং জানো, রাইটিং লেখা যে আমরা জানি যে খুব বড় লিখতে হয়, খুব বম্বাস্টিং ওয়ার্ড দিয়ে লিখতে হয়, সেটা নয়। আনসিন এই রাইটিং কিন্তু টু দ্য পয়েন্টে যে পয়েন্টসগুলো আছে সেটাকে ফলো করে যারা লিখে সেইভাবে নাম্বার পায়। এখন রাইটিংগুলো কীভাবে, কোনটা কীভাবে লিখতে হবে সেটা পরে জানাবো। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র যে রাইটিংটা দিয়েছে, যেটুকু কনসেপ্ট তোমার আছে সেটাকে সেখানে অ্যাপ্লাই করা। এবং প্রতিটা রাইটিংয়ের স্ট্রাকচারের উপর নাম্বার থাকে, তার পয়েন্টের উপর নাম্বার থাকে, তার ইন্ট্রোডাকশান, কনক্লুশন, তারপরে সিকোয়েন্স মেনটেন করতে, রেজিস্টার, এগুলোর উপরে নাম্বার থাকে। ওদের এগুলো তোমাকে মেনটেন করতে হবে ঠিক করে। এটা আমি বলে দেবো কীভাবে করবো। এবারে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট আছে জানো, ফ্লো চার্ট বা প্রসেসিং যেটা আমরা করি, অরেঞ্জ জুস হতে পারে, চাউমিন হতে পারে, অথবা ম্যাঙ্গো পিকেল, গোবা জেলি, ইলেকশন কীভাবে কন্ডাক্ট হয়, বিল্ডিং কনস্ট্রাকশন কীভাবে হয়, বা কফি মেকিং, বিভিন্ন ধরনের যেগুলো তোমরা প্র্যাকটিস করেছো সেগুলো। আর স্টোরি, এবারে স্টোরিও ইম্পর্টেন্ট আছে। স্টোরিগুলো পয়েন্ট যেরকম দেওয়া আছে সেই পয়েন্টকে ফলো করে, উপরে টাইটেল দিয়ে পয়েন্টগুলোকে ফলো করে পাস্ট টেন্স ইউজ করে প্রতিটা পয়েন্টসকে সেন্টেন্সের রূপ দিয়ে লিখতে হবে। এই দুটো ইম্পর্টেন্ট। তার সঙ্গে বললাম তো প্যারাগ্রাফ, এই তিনটে এবারে ইম্পর্টেন্ট। তার সঙ্গে পার্সোনাল রিলেটেডটাও করবে, নোটিশও করবে। আমি পরে কীভাবে কোনটাই লিখতে হয়, কীভাবে নাম্বার ভালো ক্যারি করা যায় সেটা আমি পরে জানাবো। আপাতত এইটুকু, ভালো করে পরীক্ষা দিও, এই শুভকামনা।